এই মুহূর্তে সবথেকে বড় যে খবর নিয়ে আলোচনা করছিলাম যে লালন শেখের মৃত্যুতে তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। এই মুহূর্তে এই ঘটনার আরো একটি বড় আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক গ্রেপ্তার করেছিলেন, এবার লালন শেখের মৃত্যুর ঘটনায় সেই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করল সিআইডি। গতকালই কিন্তু লালন শেখের স্ত্রীর কথা মতো সিআইডি আধিকারিকরা এই তদন্তভার তুলে নিয়েছেন এবং আজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক গ্রেপ্তার করেছিলেন, এবার লালন শেখের মৃত্যুর ঘটনায় সেই সিবিআই আধিকারিকের বিরুদ্ধেই মামলা রুজু করল সিআইডি। ওই সিবিআই আধিকারিকের নাম সুশান্ত ভট্টাচার্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, ওই সিবিআই আধিকারিকের নাম সুশান্ত ভট্টাচার্য। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর যে তদন্তকারী গ্রেপ্তার করেছিলেন, এবার লালন শেখ মৃত্যুর ঘটনায় সেই সিবিআই আধিকারিকের বিরুদ্ধেই মামলা রুজু করল সিআইডি। ওই সিবিআই আধিকারিকের নাম সুশান্ত ভট্টাচার্য। এছাড়াও এফআইআর কপিতে নাম রয়েছে সিবিআই এর ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং একজন এসিপির। এর আগে মৃত লালন শেখের স্ত্রী বারবার অভিযোগ করেছেন যে লালন শেখকে নিজেদের হেফাজতে নিয়ে তার পরিবারের কাছ থেকে টাকা পয়সা চেয়েছিল সিবিআই এর গোয়েন্দারা। ফলে অভিযুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও দায়ের করেছে তদন্তকারী আধিকারিকরা। এই সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়ে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ফলে অনেকেই মনে করছেন যে বর্তমানে গরু পাচার মামলায় হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের মামলা হালকা করতে এবং তদন্তকারী আধিকারিকদের বাগে আনতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে সিআইডি। আপনাদের আবারও জানিয়ে রাখি যে বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহের ময়নাতদন্তের পর রামপুরহাট হাসপাতাল থেকে লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার পরিবারের হাতে কিন্তু দেহ তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, লালন শেখের মৃত্যু ঘিরে এই মুহূর্তে তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই ঘটনায় সিবিআই এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি। আর এখানে একটা নয়া মোড় হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক গ্রেপ্তার করেছিলেন, এবার লালন শেখ মৃত্যুর ঘটনায় সেই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করল সিআইডি। আপনাদের আবারও জানিয়ে রাখি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক গ্রেপ্তার করেছিলেন, এবার লালন শেখের মৃত্যুর ঘটনায় সেই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করল সিআইডি। ওই সিবিআই আধিকারিকের নাম সুশান্ত ভট্টাচার্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, যার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেই সিবিআই আধিকারিকের নাম সুশান্ত ভট্টাচার্য, যিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার করেছিলেন। তার বিরুদ্ধেই কিন্তু মামলা রুজু করেছে সিআইডি। এছাড়াও এফআইআর কপিতে নাম রয়েছে সিবিআই এর ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং একজন এসিপি। এর আগে মৃত লালন শেখের স্ত্রী বারবার অভিযোগ করেছেন যে লালন শেখকে নিজেদের হেফাজতে নিয়ে পরিবারের কাছ থেকে টাকা পয়সা চেয়েছিল সিবিআই এর গোয়েন্দারা। ফলে অভিযুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও দায়ের করেছে তদন্তকারী আধিকারিকরা। এই সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়ে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ফলে অনেকেই মনে করছেন যে বর্তমানে গরু পাচার মামলায় হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের মামলা হালকা করতে এবং তদন্তকারী আধিকারিককে বাগে আনতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে সিআইডি। ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই প্রত্যেক আধিকারিকদের নাম নথিভুক্ত হয়েছে এবং প্রয়োজন পড়লে তাদের সঙ্গে দফায় দফায় কথা বলা হবে এবং তাদের বয়ান রেকর্ড করা হবে। এদিন সকালে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতা থেকে রামপুরহাটে গিয়ে গোটা ঘটনার সরজমিনে তদন্ত করবেন। পাশাপাশি সিবিআই এর রামপুরহাটের ওই অস্থায়ী ক্যাম্পে আজ ফরেনসিক বিশেষজ্ঞরা যাবেন এবং নমুনা সংগ্রহ করবেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, সোমবার বিকেলে রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। চলতি মাসেই বগটুই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই হেফাজতে কিভাবে লালনের মৃত্যু হলো তা নিয়ে উঠছে প্রশ্ন।
সেই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু রামপুরহাট হাসপাতাল থেকে লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের তরফে দেহ হাতে পেলেও তা কবরস্থ করতে অস্বীকার করছে পরিবার। যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত তার দেহ কবরস্থ করতে অস্বীকার করেছে লালন শেখের পরিবার। যেমনটা আমরা আপনাদের জানিয়েছি, সোমবার সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর থেকেই তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর প্রতিবাদে গতকাল রাস্তায় নেমেছিল মানবাধিকার সংগঠন APDR। তাদের বক্তব্য, লালন শেখের এই মৃত্যু রহস্যজনক। আজ আবারও দুর্গাপুরে NIT-তে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। আপনাদের আবারও জানিয়ে রাখি, NIT-তে দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। জনতার বিক্ষোভ বলে দাবি বিক্ষোভকারীদের। আপনাদের আবারও জানিয়ে রাখি, দুর্গাপুর NIT-তে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। লালন শেখের মৃত্যুর পর থেকেই তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর প্রতিবাদে গতকাল রাস্তায় নেমেছিল মানবাধিকার সংগঠন APDR। তাদের বক্তব্য, লালন শেখের এই মৃত্যু রহস্যজনক। আজ আবারও দুর্গাপুরে NIT-তে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, যেমনটা জানতে পারছি, লালন শেখের মৃত্যুর ঘটনায় দুর্গাপুর NIT সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ, কি জানা যাচ্ছে? এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, যেমনটা আমরা জানতে পারছি, দুর্গাপুর NIT-তে সিবিআই অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ, কি জানা যাচ্ছে? আকাশ, তুমি শুনতে পাচ্ছ? আপনাদের আবারও জানিয়ে রাখি, সোমবার সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর থেকেই তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর প্রতিবাদে গতকাল রাস্তায় নেমেছিল মানবাধিকার সংগঠন APDR। তাদের বক্তব্য ছিল, লালন শেখের এই মৃত্যু রহস্যজনক। আজ আবারও আপনাদের জানিয়ে রাখি, আজ আবারও দুর্গাপুরে NIT-তে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। দুর্গাপুরে NIT-তে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। লালন শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ আবারও দুর্গাপুরে NIT-তে সিবিআই অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। দুর্গাপুরে জনতার বিক্ষোভ বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। সোমবার সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তপ্ত বীরভূমের বগটুই গ্রামও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। আজ আবারও দুর্গাপুরে NIT-তে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ। দুর্গাপুরে জনতার বিক্ষোভ বলে দাবি বিক্ষোভকারীদের।
এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুরে এনআইটি সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের অফিসের বাইরে বিক্ষোভ, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, যেটা আমরা দেখলাম যে আজকে সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে এবং দুর্গাপুরের যে এনআইটি ক্যাম্পাস রয়েছে সেখানেই সিবিআই এর অস্থায়ী অফিস, এবং সেই অফিসে আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে দুর্গাপুরবাসী বলে যারা বিক্ষোভ করছে তারা নিজেদেরকে দুর্গাপুরবাসী বলে দাবি করেছেন এবং তাদের দাবি হচ্ছে যেভাবে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। এই দাবি নিয়েই তারা বিক্ষোভে সামিল হয়েছে এবং বেশ কয়েকশো বিক্ষোভকারী এই এনআইটির সামনে আজকে সকালে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। দেখো, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো পরিচয় আছে কিনা। তারা নিজেদেরকে বারবার দাবি করছিলেন যে তারা দুর্গাপুরবাসী। যেভাবে এই সিবিআই হেফাজতে এই মৃত্যুর ঘটনা, সেই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং তীব্র প্রতিবাদ জানিয়েই তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। তারা চাইছে যে যাতে দ্রুত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি তাদের শাস্তিরও দাবি জানানো হয়েছে এই এবং তদন্তে কি উঠে আসছে সেটাও জনসমক্ষে আনতে হবে, এরকমটাই দাবি করেন বিক্ষোভকারীরা। অনন্যা, আকাশ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে লালন শেখের এই অস্বাভাবিক মৃত্যু যখন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই অনুপস্থিত, ঘটনা ঘটেছে বীরভূমের বগটুই গ্রামে, কিন্তু এখন আন্দোলন হচ্ছে দুর্গাপুরে। এই ঘটনায় কি একেবারেই কোনো রাজনৈতিক যোগ নেই? দেখো, আমরা জানতে চেয়েছিলাম যে আপনার যারা বিক্ষোভ করছেন বা আন্দোলন করছেন তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, সেটা আমরা জানতে চেয়েছিলাম। তারা যেটা প্রথমেই জানিয়েছেন যে তারা হচ্ছে দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরবাসী হিসাবেই তাদের এই বিক্ষোভ। পাশাপাশি আমরা তোমার কথার সূত্র ধরেই আমরা একটু জানতে চেয়েছিলাম, অর্থাৎ সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে ঘটনা বগটুই গ্রামে, অথচ আপনারা এখানে বিক্ষোভ করছেন। তো তার পরিপ্রেক্ষিতে তারা যেটা জানাচ্ছে যে বিভিন্ন সময় বীরভূম, পূর্ব বর্ধমান ইত্যাদি এলাকা, অর্থাৎ দুর্গাপুরের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় তদন্তের জন্য তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষকে তারা ডেকে পাঠিয়েছেন দুর্গাপুরের এই যে অস্থায়ী ক্যাম্প, সেই ক্যাম্পে, এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অতএব যে তদন্ত করছে সিবিআই সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সময়ে বীরভূম থেকেও একাধিক ব্যক্তিকে দেখা গেছে তারা এসেছেন, কলকাতা থেকে এসেছেন এবং পাশাপাশি পূর্ব বর্ধমান থেকেও বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন সময় এই সিবিআই এর ক্যাম্পে আসতে দেখা গেছে। এবং তাদেরকে যখন জানতে চাওয়া হয়েছিল যে আপনারা কেন এসছেন, তারা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলেছেন মেল মারফত জানানো হয়েছে, কেউ বলেছেন ফোন মারফত জানানো হয়েছে তাদেরকে আসার জন্য, সেই জন্য তারা তদন্তে সহযোগিতা করতে এসেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু এই ক্যাম্প অফিস থেকে অনেকেই এখানে হাজিরা দিয়েছেন এবং তারা তাদের জিজ্ঞাসাবাদে তাদেরকে যে ডেকে পাঠানো হয়েছিল তারা এসে পৌঁছেছিলেন, যেহেতু এই ঘটনা বগটুই গ্রামে ঘটেছে, তারপরেও তারা এখানে যেহেতু সিবিআই এর এই অফিস থেকে অনেক তদন্তের কাজ হয়েছে, তাই তারা বিক্ষোভস্থল হিসাবে এই জায়গাটিকে বেছে নিয়েছেন, এমনটাই তারা জানিয়েছেন। দেখো, সব মিলে যদি দেখা যায় যে বগটুই গ্রামের যে ঘটনা, সেই ঘটনা যথেষ্ট রাজ্য জুড়ে তার প্রভাব পড়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রীকেও বিভিন্ন প্রতিক্রিয়া দিতে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আজকের এই যে দুর্গাপুরবাসীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ সকাল থেকে চলছিল। তবে বিক্ষোভকারীরা জানাচ্ছেন যে তারা দুর্গাপুরবাসী হিসাবেই এই বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই ঘটনার তারা পূর্ণাঙ্গ যে তদন্ত, সেই তদন্ত জনসমক্ষে আনারও দাবি জানিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা আপনাদের জানালাম যে লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি, আর এই মুহূর্তে দুর্গাপুরে বিক্ষোভের চিত্র সরাসরি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকশো লোক সেখানে জড়ো হয়েছে। তাদের দাবি লালন শেখের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতেই তারা এখানে জড়ো হয়েছেন, এবং কিন্তু তারা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের তরফ থেকে আসেননি বলে জানিয়েছেন তারা। তারা নেহাতি দুর্গাপুরের সাধারণ বাসিন্দা বলেই দাবি করেছেন তারা।
এই মুহূর্তে এই ঘটনার আরো একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে। সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দ্বিতীয় দফার বৈঠক। সিজিওতে আনা হয়েছে সমস্ত নথি ও ডিভাইস। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের সমস্ত নথি এবং ডিভাইস সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। লালনের মৃত্যু ঘিরে তৎপর সিবিআই। আপনাদের আবারও জানিয়ে রাখি, লালনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৎপর সিবিআই। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। সিজিওতে আনা হলো সমস্ত নথি এবং ডিভাইস। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে আজ ফরেন্সিক থেকে তথ্য সংগ্রহের জন্য আসা হবে বগটুই গ্রামে, এবং এই মুহূর্তে সিজিওতে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। দ্বিতীয় দফার বৈঠক সিজিওতে লালনের মৃত্যু নিয়ে তৎপর সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে সমস্ত নথি এবং ডিভাইস। এরপর খতিয়ে দেখা হবে আসল ঘটনা কি। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা আমাদের হাতে রয়েছে, সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠকে সিবিআই। লালনের মৃত্যু নিয়ে তৎপর সিবিআই। সিজিও থেকে আনা হলো সমস্ত নথি ও ডিভাইস। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠকে সিবিআই। লালনের মৃত্যু ঘিরে তৎপর সিবিআই। সিজিওতে আনা হলো সমস্ত নথি এবং ডিভাইস। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, লালন শেখের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। এই পরিস্থিতিতে সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। লালনের মৃত্যু নিয়ে তৎপর সিবিআই। সিজিওতে আনা হয়েছে সমস্ত নথি এবং ডিভাইস। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। জানিয়ে রাখি, লালন শেখের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানিয়েছে তারা। এই মুহূর্তে এই ঘটনার একটি সবথেকে বড় আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। লালন শেখের মৃত্যু নিয়ে তৎপর সিবিআই। সিজিওতে আনা হলো সমস্ত নথি এবং ডিভাইস। লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি বড় আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে। সিজিও থেকে দ্বিতীয় দফার বৈঠক সিবিআই এর। লালনের মৃত্যু নিয়ে তৎপর সিবিআই। সিজিওতে আনা হয়েছে সমস্ত নথি এবং ডিভাইস। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেমনটা জানা যাচ্ছে, সিজিওতে নিয়ে আসা হয়েছে সমস্ত নথি এবং ডিভাইস। কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে এখনো পর্যন্ত যে প্রাইমারি রিপোর্ট লালন শেখের মৃত্যুর রহস্য যেটা এসছে, তাতে মনে করা হচ্ছে লালন শেখ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, কারণ তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই খুন করা হলে যে ধরনের আঘাত থাকে সেই আঘাতের চিহ্ন নেই। এটা কিন্তু একদম প্রাইমারি রিপোর্ট। পরবর্তী ক্ষেত্রে যেভাবে আরো ভিসেরা পরীক্ষা হবে। তো ইতিমধ্যেই জানো যে লালন শেখের পরিবার তারা খুনের অভিযোগ করে এফআইআর করেছেন রামপুরহাট থানায়, এবং সিআইডি ইতিমধ্যেই কিন্তু মামলার তদন্তভার নিয়েছে। সিবিআই এর ডিআইজি, সিবিআই এর এসপি, যিনি তদন্তকারী গরু পাচারকাণ্ডের যিনি তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ 7 জন সিবিআই অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে 302 ধারায়। তো সেই বিষয়টা কিন্তু আজকে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কিছুক্ষণ আগেই সিবিআই কলকাতা হাইকোর্টে এই নিয়ে আবেদন করে যে যে মামলা তাদের বিরুদ্ধে করা হয়েছে, খুনের মামলা এফআইআর করা হয়েছে, সেই এফআইআর কিন্তু খারিজ করা হোক। এবং বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে কিছুক্ষণ আগেই তারা সিবিআইয়ের পক্ষ থেকে পিটিশন ফাইল করা হয়েছে। সেই পিটিশন বিচারপতি অ্যাকসেপ্ট করেছেন, এবং বুধবার অর্থাৎ আজকেই দুপুর 3টে নাগাদ এই মামলার শুনানি হবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের শুনানির উপরে নির্ভর করছে যে তদন্ত সিআইডি করছে, খুনের অভিযোগ যেটা করা হয়েছে সেটা আদৌ থাকবে কিনা, এই এফআইআর এর উপর তদন্ত হবে কিনা সেটা ডিপেন্ড করছে। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের উপরে যেটি বিকেল 3টে নাগাদ বিচারপতি তিনি শুনবেন, এবং পরবর্তী ক্ষেত্রে তারপরে তিনি তার বক্তব্য বলবেন। এবং রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু তার বিষয়টা জানাবেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানো যে এখনো পর্যন্ত যে মানে খবর যেটা আমাদের কাছে বিভিন্ন যে রামপুরহাট মেডিকেল কলেজে এই লালন শেখের ময়না তদন্ত হয়েছে, সেই ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, যে সমস্ত ডাক্তাররা ওখানে এই ময়না তদন্তে ছিলেন,
তারা এখন পর্যন্ত যে ওপিনিয়ন দিয়েছেন সেই ওপিনিয়ন কিন্তু মনে করা হচ্ছে যে লালন শেখের মারা গেছেন, গলায় দড়ি দিয়ে মারা গেছেন, অর্থাৎ তাকে খুন করার যে অভিযোগ সেটা কিন্তু মানে নয়, খুন করা হয়নি। কারণ খুন হলে যে ক্ষত চিহ্নগুলো বা যে আঘাতের চিহ্নগুলো থাকে, অর্থাৎ সেই কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, স্রেফ গলায় তার দড়ির ফাঁসের চিহ্ন রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ডাক্তাররা প্রাথমিকভাবে অনুমান করছেন যে যারা ময়নাতদন্ত করেছেন যে এটা সম্পূর্ণ আত্মহত্যার কেস, অর্থাৎ এখানে কোনো খুনের কেস নয়। পরবর্তী ক্ষেত্রে তারা আরো বিচার বিশ্লেষণ করছেন যে এবং যেভাবে যে ভিসেরা টেস্ট এগুলো করা হচ্ছে সেগুলো দেরি লাগবে, সেগুলো দেরি হবে, কিন্তু প্রাথমিক অনুমান লালন শেখ আত্মহত্যা করেছেন এবং সেই রিপোর্ট কিন্তু জেলার পুলিশ সুপারকেও জানিয়ে দেওয়া হয়েছে। এটা সব মিলিয়ে এখন আজকের পরিস্থিতি কিন্তু কলকাতা হাইকোর্টের উপরই ইতিমধ্যেই জানো যে সিআইডি তদন্ত শুরু করে দিয়েছেন এবং তার মধ্যে কিন্তু সিবিআই আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে লালন শেখের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটা রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ? রাজনৈতিক প্রচারে গেছেন মেঘালয় সেটা আলাদা বিষয়, কিন্তু একটা ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট ঘটেছে যে সোমবার বিকেল 4:30 সময় তার ডেড বডি পাওয়া যায়। এটা একটা ঘটনা, একটা ইনসিডেন্ট, এটার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটা যারা বলছেন তারা বলে রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন, কিন্তু এটা একটা ঘটনা ঘটেছে। লালন শেখকে যেভাবে রাখা উচিত ছিল সেখানে কিন্তু গাফিলতি সিবিআই ছিল। অর্থাৎ লালন শেখ কিভাবে যদি আত্মহত্যাই করে থাকে সিবিআই হেফাজতে, তাহলে কেন সেখানে সিবিআই পাহারা ছিল না? অর্থাৎ সিবিআই যারা ওখানে দায়িত্বে ছিলেন তারা ঠিকঠাক কাজ করেননি, এটা কিন্তু প্রমাণিত। অর্থাৎ একজন আসামি যদি তার কারো কোনো সিবিআই হেফাজতে মারা যায় তার দায়িত্ব কিন্তু সিবিআইকেই নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সিবিআই তাদের নিজেদের মতো ইনভেস্টিগেশন করবেন, কিন্তু যেটা একদম যে দিন দুপুরে একদম বিকেল বেলায় একটা আসামি যাকে তার পরের দিনই কোর্টে তোলা হবে, সে কি করে আত্মহত্যা করলো, এটাও কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে সিবিআই কর্তব্যের উপরে, যে সিবিআই অনেকটাই ক্যাজুয়ালি বিষয়টা নিয়েছে, যেটা নেওয়া উচিত না। কারণ লালন শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসামি। যেন যে বকফিয়ের ঘটনার পর, যেটা সিবিআই তাদের অভিযোগে বলেছে যে বকফিয়ের ঘটনা একটা ভবিষ্যৎ খুনের পর যে ঘটনাতে যে বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 10 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, সেই ঘটনার কিন্তু অন্যতম আর অভিযুক্ত কিন্তু অভিযোগ করা হয়েছিল এই লালন শেখের উপরে, মানে লালন শেখই নাকি সেই ঘটনার সঙ্গে যুক্ত, সিবিআই এর দাবি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে এই লালন শেখের উপরকে নজরদারি করা, নজর রাখা, তার যেভাবে তাকে রাখা উচিত ছিল, তার উপর 24 ঘন্টা নজরদারি করা উচিত ছিল, সেটা কিন্তু সিবিআই করেনি। এটা সিবিআই গাফিলতি, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা প্রাথমিক মনে হচ্ছে যে এই গাফিলতির সুযোগই কিন্তু সে আত্মহত্যা করে থাকতে পারে। এটা কিন্তু সিবিআই নিজেদের মতো ইনভেস্টিগেশন করছে যে কেন গাফিলতি হলো, সেটাও সিবিআই দেখছে। কারণ ওখানে যাদের দায়িত্ব ছিল, কারণ লকআপে যখন একজন আসামি থাকে তাকে বাথরুমে যাক বা যেখানে অন্য মানে তাকে নিয়ে গেলে তার সঙ্গে সেই যাদের দায়িত্ব থাকে, যে কনস্টেবলদের দায়িত্ব থাকে, তারা তার সঙ্গে নিয়ে যাবেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কেন বাথরুমের দরজা বন্ধ করে সে বাথরুমে ঢুকলো, এই বিষয়টাও একটু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অর্থাৎ সব বিষয়টা কিন্তু সিবিআইও খতিয়ে দেখছে যে গাফিলতি কার, অর্থাৎ যে কার ওখানে দায়িত্ব ছিল, সমস্ত বিষয়গুলোই সিবিআই খতিয়ে দেখছে। এটা নিয়ে কোনো অস্বীকার করার কথা নেই যে সিবিআই হেফাজতে মৃত্যু, এটা দুর্ভাগ্যজনক যে একজন আসামিকে সিবিআই প্রোটেকশন দিতে পারলো না, সেই সুযোগ বুঝে আত্মহত্যাই যদি করে থাকে তাহলে কিভাবে আত্মহত্যা করলো, কেন তাদের গাফিলতি কোনো জায়গায়, তাদের এটা চূড়ান্ত গাফিলতি বলতে হবে। রাজীব, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক গ্রেপ্তার করেছিলেন, সেই সুশান্ত ভট্টাচার্যের বিরুদ্ধেই কিন্তু সিআইডি এই মামলায় এফআইআর দায়ের করেছে। এই বিষয়ে কি বলবে? জানো, সুশান্ত ভট্টাচার্য নয়, সুশান্ত ভট্টাচার্য শুধু গরু পাচার কাণ্ডের মূল ইনভেস্টিগেশন অফিসার, তদন্তকারী অফিসার। এই ঘটনার পর জানো যে গতকালই লালনের পরিবার তারা রামপুরহাটের থানায় অভিযোগ করে এবং সেখানে সিবিআই যিনি ডিআইজি আছেন, যিনি সুপারভাইজিং অফিসার, পুলিশ সুপার আছেন, এবং সহ 7 জনের বিরুদ্ধে, তার মধ্যে সুশান্ত ভট্টাচার্য তিনি ডিএসপি সিবিআই, তিনি মূলত আইও, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং 7 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এবং সেখানে লেখা হয়েছে যে তারা টাকা চেয়েছিল এবং যে অভিযোগটা লালন শেখের পরিবার থেকে করা হয়েছিল যে তাদের উপর তাকে যে চাপ দেওয়া হয়েছিল, কোনো হার্ড ডিস্ক
তার কাছে ছিল, এমন দাবি করা হয়েছে হার্ড ডিস্ক না দিলে তাকে মেরে ফেলা হবে, এমন কথাই কিন্তু লালন শেখের পরিবার তারা অভিযোগপত্রে লিখেছেন। লালন শেখের যিনি স্ত্রী তিনি লিখেছেন, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে, সেটা সেই বেসিসে যে অভিযোগপত্রটা করা হয়েছে, অভিযোগ জমা দেওয়া হয়েছে, তার বেসিসে কিন্তু এফআইআর পুলিশ নিয়েছে এবং তারপরেই কিন্তু সিআইডি তদন্ত শুরু করে, সিআইডি হাতে এই কেস দেওয়া হয়েছে, সিআইডি তদন্ত করছে। কিন্তু যে বিষয়টা যে আজকে এই বিষয় নিয়েও কিন্তু সিবিআই তারা আদালত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা যে 7 জন অফিসারের বিরুদ্ধে ডিআইজি, সিবিআই, এসপি, সিবিআই এবং সুশান্ত ভট্টাচার্য তাদের বিরুদ্ধে যে 7 জনের বিরুদ্ধে যে অনেক ধন্যবাদ তোমাকে রাজি আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার আরও একটি আপডেট এসে পৌঁছেছে আমাদের হাতে। যে 7 আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, সেই এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই। আপনাদের আবারও জানিয়ে রাখি, লালন শেখের মৃত্যুতে 7 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই। এবার এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। সিবিআই হেফাজতে থাকাকালীন বকরিকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাতে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন, তোলাবাজির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআই এর ডিআইজি এবং এসিপি সহ মোট 7 জনের নামে। সেই 7 জনের মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্যের নামও। সুশান্ত ভট্টাচার্য, যিনি গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসেবে কাজ করছেন। ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও গ্রেপ্তার করেছিলেন সুশান্তই। এবার সেই সুশান্ত সহ 7 জনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে যে আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, লালন শেখের মৃত্যুতে 7 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই। এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। সিবিআই হেফাজতে থাকাকালীন বকরিকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাতে ভারতীয় দণ্ডবিধির 102 ধারায় খুন, তোলাবাজির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআই এর ডিআইজি এবং এসিপি সহ 7 জনের নামে। সেই 7 জনের মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্য নামে এক সিবিআই আধিকারিক। তিনি গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসাবে কাজ করেছেন। ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারও করেছিলেন সুশান্তই। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে গিয়েছে সিবিআই। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার আবেদন, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হোক। তদন্তকারী সংস্থার আধিকারিকরা যেটা আবেদন জানিয়েছেন যে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হোক। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে সিবিআই। আবেদন শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতিও দিয়েছেন। বুধবার বিকেল 3টায় সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। লালন শেখের মৃত্যুর তদন্তভার ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সিআইডিকে। লালন শেখের মৃত্যুতে 7 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ। যেমনটা আমরা আপনাদের জানিয়েছিলাম যে লালন শেখের মৃত্যু ঘটনায় পুলিশ 7 সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, যার মধ্যে রয়েছে সুশান্ত ভট্টাচার্যের নামও, যিনি গরু পাচার মামলায় একজন গুরুত্বপূর্ণ আধিকারিক হিসাবে কাজ করছেন। এমনকি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও গ্রেপ্তার করেছিলেন সুশান্তই। লালন শেখের মৃত্যুতে 7 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই। এ নিয়ে মামলা করার অনুমতিও দিয়েছেন বিচারপতি।
সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্য মৃত্যুতে এফআইআর দায়ের করেছে পুলিশ। আর তাতেই ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন, তোলাবাজির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআই এর ডিআইজি, এসিপি সহ মোট 7 জনের নামে। সেই 7 জনের মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্য নামে এক সিবিআই আধিকারিক। তিনি গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসেবে কাজ করছেন। ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও গ্রেপ্তার করেছিলেন সুশান্ত। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার আবেদন, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হোক। তদন্তকারী সংস্থা হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তা খারিজ করা হোক। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে সিবিআই। আবেদন শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতিও দিয়েছেন। বুধবার বিকেল 3টায় সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। লালনের মৃত্যুর তদন্তভার ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সিআইডিকে। সিবিআই এর আইনজীবীর দাবি, লালনের মৃত্যু গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বক্তব্য, মৃত্যুর পর তার দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তও হয়েছে। তারপরেও সিবিআই এর আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ কেন আনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবীরা। তার আশঙ্কা, এর ফলে অন্য মামলার তদন্ত থমকে যেতে পারে। তার ব্যাখ্যা, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের কেউ গরু পাচার মামলার তদন্ত করছে, ফলে সেই গরু পাচার মামলার গুরুত্ব কমে যেতে পারে বলে হাইকোর্টে আপিল করা হয়েছে। আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সেই এফআইআর দায়ের করেছে এবং সেই এফআইআর এর পাল্টা কিন্তু আইনি পদক্ষেপ নিল সিবিআইও। তারা কিন্তু সিবিআই এর তরফে সেই আবেদন খারিজ, এফআইআর খারিজের আবেদন জানিয়েছে বলে জানানো যাচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখি, লালন শেখের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সিবিআই এর 7 আধিকারিকের নামে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআর তুলে নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছেন সিবিআই আধিকারিকরা এবং সেই মামলার শুনানি বুধবার হতে পারে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনাদের জানাচ্ছিলাম, সোমবার সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের এবং তার মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্টে বিস্ফোরক তথ্য। গায়ে আঘাতের কোনো দাগ নেই, ঝোলার ফলেই ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালন শেখের। এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে আমরা চোখ রাখছি, ঝোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালন শেখের। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। বগটুইয়ের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই জানা যাচ্ছে। ঝোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালন শেখের। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। বগটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অন্তত এমনটাই জানাচ্ছে। বুধবার সকাল 10টার পর রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালনের দেহ বগটুই গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওনা দেন পরিজনেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী লালনের মৃত্যু হয়েছে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় থাকার কারণেই। আপনাদের আবারও জানিয়ে রাখি, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী লালনের মৃত্যু হয়েছে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় থাকার কারণেই। পাশাপাশি দেহের বাইরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো খুনের ঘটনার ক্ষেত্রে যেমন চিহ্ন পাওয়ার সম্ভাবনা থাকে না, তেমনই কোনো চিহ্ন নেই। ফলে প্রাথমিকভাবে ঝোলার ফলেই ফাঁস লেগে লালনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে দুপুর 3:30 থেকে 5:30 পর্যন্ত 2 ঘন্টা ধরে লালনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। ময়নাতদন্ত করেন 4 চিকিৎসকের দল। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে ম্যাজিস্ট্রেটের হাতে। গত সোমবার বিকেলে রামপুরহাটের সিবিআই এর অস্থায়ী শিবিরের শৌচাগারে লালনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সিবিআই এর দাবি, আত্মহত্যা করেছেন লালন। যদিও
পরিবারের দাবি লালনকে খুন করেছে সিবিআই। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, সিবিআই একে আত্মহত্যা বলে দাবি করলেও তাদের হেফাজতে কিভাবে একজন আত্মহত্যা করতে পারেন? লালনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডিও। আপনাদের আবারও জানিয়ে রাখি, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে ঝোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বগটুই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের। লালন শেখের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই বলেই জানা যাচ্ছে প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে। বুধবার সকাল 10টার পর রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালনের দেহ নিয়ে বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পরিজনেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী লালনের মৃত্যু হয়েছে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় থাকার কারণে। পাশাপাশি দেহের বাইরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই বলে হাসপাতাল সূত্রে খবর। কোনো খুনের ঘটনার ক্ষেত্রে দেহে যেমন চিহ্ন পাওয়ার সম্ভাবনা থাকে না, তেমনই কোনো চিহ্ন নেই। ফলে প্রাথমিকভাবে ঝোলার ফলে ফাঁস লেগে লালনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে দুপুর 3:30 থেকে 5:30 পর্যন্ত 2 ঘন্টা ধরে লালনের দেহের ময়না তদন্তের প্রক্রিয়া চলে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। ময়না তদন্ত করেন 4 চিকিৎসকের দল। সেই রিপোর্ট তুলে দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের হাতে। গত সোমবার বিকেলে রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী শিবিরের শৌচাগারে লালনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সিবিআই এর দাবি আত্মহত্যা করেছেন লালন, যদিও পরিবারের দাবি লালনকে খুন করা হয়েছে। এরপরেই আজকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেমনটা জানা যাচ্ছে, ঝোলার ফলে ফাঁস লেগেই মৃত্যু হয়েছে লালন শেখের। দেহে নেই কোনো আঘাতের চিহ্ন। বগটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর পর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অন্তত এমনটাই জানাচ্ছে। এই খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।